হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সোমনাথ স্যার। তো হাতে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে এইচএসের বাংলা পরীক্ষা আজকে হয়ে গেল। তো বাংলার সাজেশান অনেক এসেছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5টা পর্যন্ত ভিডিও দিয়েছি। তো আমি কোনো বিতর্কে বা কোনো কিছুতে আমি যাচ্ছি না যে কোন কার সাজেশান কেমন হলো না হলো, সব পরের কথা। তো যা হোক, অনেকে আমার সাজেশানের বেশিরভাগ সিংহভাগই ছাত্রছাত্রী খুব সুনাম করেছিলেন এবং তোমাদের মধ্যে একটা ধোঁয়াশা বা অনিশ্চয়তা কাজ করছিল যে স্যার সাজেশান আসবে তো, তার প্রতিফলন হচ্ছে প্রশ্ন প্লাস ভিডিও। ক্লিয়ার? তাহলে কতটা কমন পড়েছে? আমার থাম্বনেলে কিন্তু লেখা ছিল 90%, কিন্তু 100% প্রশ্ন কমন এসছে। কি বললাম? 100% কমন এসছে। তাহলে এক এক করে আলোচনায় চলে আসি। তো দেখো, তোমাদের 5 নম্বরের যে বড় প্রশ্নগুলো, এখানে দুটোর মধ্যে একটা করতে বলেছে। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। এটা কে বাঁচায় কে বাঁচে? আর এসেছে বাসিনি এনেছে বাদাই থাকে, অথচ ভাতের আহিঙ্কিরে এতখানি। আমি কি বলেছিলাম? যে 3টে গল্পর মধ্যে একটা গল্প থেকে সাজেশন দিচ্ছি, এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই বলেছিলাম। এবং ভাতের ওপরই তোমাদের সাজেশন দিয়েছিলাম। এর মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছিলে এবং বলেছিলে স্যার ভাত থেকে প্রশ্ন আসবে তো? যদি না আসে, আমি তোমাদেরকে এটাই বলেছিলাম যে 100% যে কটা 7-8টা প্রশ্ন সাজেশন দিচ্ছি তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। আবারও বলছি, তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 7 থেকে 8খানা 8-9খানা প্রশ্ন পড়ে যাবে, শুধু ভাত কে বাঁচায় কে বাঁচে ভারতবর্ষ পড়ার দরকার নেই। আমি বলেছিলাম যে এই প্রশ্ন কটা করলেই তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, ভাত গল্পের যে সাজেশনটা দিয়েছিলেন মধুসূদন স্যার, দেখবেন যে মধুসূদন স্যার তোমাদের ভাত গল্পের উপরে 9খানা কি 8-9খানা প্রশ্ন দিয়েছিলেন সাজেশন। তো সাজেশনটা আমি তৈরি করে দিয়েছিলাম। আমার 8 নম্বর প্রশ্ন সিরিয়াল অনুযায়ী বলে দিচ্ছি, দরকার হলে ইউটিউবে গিয়ে তুমি ভাত গল্প খুলে দেখে নাও, একদম সরাসরি প্রশ্ন। আমার সাজেশনের 8 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা এখানে পড়েছে। তাহলে ভাত গল্প থেকে মিললো। 8খানা প্রশ্ন দিয়েছিলাম, 8খানার মধ্যে বলেছিলাম এটাই পড়লে এর বাইরে কিছু পড়ার দরকার নেই। তাহলে এখনই চলে যাও তোমরা আমাদের যে সিজনের যে লিঙ্কে যে দেওয়া আছে, যে ভাত গল্পের উপর মধুসূদন স্যারকে দিয়ে আমি যে সাজেশনটা দিয়েছিলাম, সেদিন আমার একটু ঠান্ডা লেগেছিল বলে আমি সেই স্যারকে দিয়ে সাজেশনটা দিয়েছিলাম। তাহলে দেখে নাও, কোনো গল্প না, একদম বাস্তব তার প্রমাণ। দেখো যে ভাত গল্পের যে সাজেশন দিয়েছিলাম, সাজেশনের যে 8 নম্বর প্রশ্ন, সেই 8 নম্বর প্রশ্নটা হুবহু পড়েছে, বাদাই থাকে অথচ ভাতের আহিঙ্কিরে এতখানি। তাহলে ভাত গল্প থেকে মিলল তো? আচ্ছা, তাহলে ভাত গল্প একটাতে একটা কমন, 100% কমন। এবার চলে আসি কবিতার ক্ষেত্রে। কবিতাতে আমাদের 2টো প্রশ্ন পড়ে, 1খানা করতে হয়। আমি কি করেছিলাম? তোমাদের 3টে কবিতার উপরে সাজেশন দিয়েছিলাম। একটা আমি দেখি, আর একটা ছিল তোমার মৌঘর দেশ, আর কন্দনরত জননীর পাশে। দেখো, প্রথমে আমি দেখি থেকে সম্ভবত 3টে সাজেশন দিয়েছিলাম আমি দেখি থেকে। তাহলে সাজেশনে চলে যাও। সাজেশনের যে প্রথম আমাদের লেখা ছিল পার্ট অন, কি বললাম? সাজেশনের পার্ট অন, যেটাতে প্রায় 18,000 ভিউ এসছে। প্রথম সাজেশন 18,000 যে ভিউ এসছে, সেখানকার সাজেশনের 2 নম্বর প্রশ্নটা দেখো, আমি দেখি থেকে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কে কথা এই কথা বলেছিলেন? অনেকে মন্তব্য করেছিলেন তোমরা যে কমেন্টের মধ্যে স্যার কমন পড়বে তো। তাহলে দেখো, মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, 2 নম্বর প্রশ্নটা সরাসরিভাবে কমন এসছে। তোমরা দেখে নাও, আমি দেখি থেকে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, কে কোথায় এ কথা বলেছিলেন। এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ পায়। তাহলে আমার সাজেশনের 2 নম্বর প্রশ্নটা তোমাদের প্রশ্নের 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলে এসো মৌহার দেশ। মৌহার দেশ থেকে 2টো প্রশ্ন দিয়েছিলাম। তাহলে মৌহার দেশের সাজেশনের যে 2 নম্বর যে প্রশ্নটা, এই যে তোমাদের দিয়েছে, মাঝে মাঝে শুনি বক্তা কে কি শুনতে পান, তিনি যা শুনতে পান তার মনে কি প্রভাব ফেলেছিল আলোচনা করো। তাহলে মৌহার দেশ থেকে সাজেশনের 2 নম্বর প্রশ্ন, আর তোমাদের এখানকার প্রশ্নে 2 নম্বর প্রশ্ন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন করতে হয়। তাহলে দেখো, আমি বলতে পারি এখানে 200% সাজেশনে কমন এসছে। 2টো দিয়েছিলাম, 3টে কবিতা থেকে প্রশ্ন দিয়েছিলাম, তোমাদের 2টোই কমন এসছে। লিখতে হয় একটা। দরকার হলে সাজেশনের যে আমাদের প্রথম পার্ট, চলে যাও একবারে গিয়ে দেখে নাও যে স্যার এখানে কি বলছে, আর সাজেশনে কি দিয়েছে, হাতে তার প্রমাণ আমার কাছে রয়েছে। চলে যাও সাজেশনে গিয়ে দেখে নাও, 2টোই কমন কবিতা থেকে। এই গেল। এবার চলে আসি 5-এর দাগের। 5-এর দাগের 2টো নাটক আছে আমাদের, একটা হচ্ছে বিভাব
আর একটা হচ্ছে নানা রঙের দিন। আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে নাটকটা করবা একটা করবে, এবং একটা নাটক করলে 100% কমন পাবে, তার জন্য দুটো নাটক করার দরকার নেই। এতেও তোমরা অনেকে কমেন্ট করেছিলে এটা স্যার হয় বাই চান্স যদি কমন না পড়ে, সেখানেও বলেছিলাম যে 100% তোমরা একটু ভরসা রাখো যে 100% এখান থেকে তোমরা কমন পাবে। তাহলে দেখো এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। হ্যাঁ, বিভাব দিয়েছে লোকের যাতে হাসি পায় সেজন্য বিভাব নাটকে কুশলী রবরা কি চেষ্টা করেছিল, হাসির উদ্যোগ শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছিল কেন? আমাদের সাজেশনের যে 4 নম্বর পার্ট, আমি কেবল শুধু বিভাব নাটক থেকে সাজেশনের জন্য বলে দিয়েছিলাম এবং নাটকটা কিভাবে পড়তে হবে সেটাও বলে দিয়েছিলাম। তাহলে আমাদের বিভাব নাটকের সাজেশনের 4 নম্বর প্রশ্ন পার্ট 3 নম্বর সাজেশনের 4 নম্বর যে প্রশ্নটা ছিল দেখা একদম হুবহু কমন পেয়েছে বিভাব থেকে। হ্যাঁ, তাই বললাম যে এবার নিশ্চয়ই লোকে খুব হাসি পাবে। তাহলে আমি আমার সাজেশনের যে 4 নম্বর প্রশ্ন সেটা একদম মিলিয়ে দেখে নাও সাজেশনে, এই প্রশ্নটা সরাসরি কমন পড়েছে। আর নানা রঙের দিন থেকে এটা তোমাদেরকে সাজেশন দেয়নি, কিন্তু আমার কাছে যারা টিউশনি পড়তো তাদেরকে দিয়েছি, তারাও এটা কমন পেয়েছে। সেই রাতে জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাথা। কারণ আমি সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে আমি দুটো থেকে করিয়েছিলাম, অর্থাৎ দুটো থেকেই কমন। তোমাদেরকে একটা দিয়েছি, একটা থেকেই কমন। তাহলে এই গেল নাটক। এবার চলে এসো গল্প। অলৌকিক আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। অলৌকিক থেকে কটা প্রশ্ন দিয়েছিলাম? প্রথম সাজেশন 1 নম্বর সাজেশনে বারবার করে বলেছিলাম যে দুটো প্রশ্ন করে যাও, দুটো প্রশ্ন করলে এর বাইরে থেকে কোনো প্রশ্ন পড়বে না। হয়েছেও ঠিক তাই, দুটো দিয়েছি, দুটোর মধ্যে একটা। দেখো গল্পটা মনে পড়লে হাসি পেত। কোন গল্প? পাথরের চাঙড় থামা। আমি বারবার করে বলেছিলাম পাথরের চাঙড় থামা আর শাখা দুটো করে যাও, দুটোর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। তার জন্য তাহলে আমাকে তোমার কবিতা থেকে যে পড়তে চান এমন এক মজুরের প্রশ্ন, কবিতা থেকে আর পড়ার কোনো দরকার নেই। তাহলে মিললো, দুটো দিয়েছিলাম, দুটো থেকে একটা প্রশ্ন কেমন পড়ে গেল। মাত্র দেখবা যে আমার যে সাজেশন কোনো জায়গাতে কেবলমাত্র যেহেতু গল্পটা আমি একটাই করতে বলেছিলাম সেই জন্য 8-9টা দিয়েছিলাম, বাকি গল্প বলো, নাটক বলো, কবিতা বলো, ভাষাতত্ত্ব বলো, রূপতত্ত্ব বলো, মুষ্টিমেয় কিছু সাজেশন দিয়েছি। এখানে অযথা যে 150 যে 10 পাতা 20 পাতা 30 পাতা সাজেশন, মাত্র গুটি কয়েক সাজেশন দিয়েছিলাম। একদম মিলিয়ে দেখে নাও। তাহলে দেখো গল্পটা মনে পড়লে হাসি পেত। মাত্র অলৌকিক থেকে দুটো সাজেশন দিয়েছিলাম, দুটোর মধ্যে একটা পড়ে গেছে। ক্লিয়ার? তারপরে চলে আসি আমার বাংলা, যেটা নিয়ে তোমাদের মনের মধ্যে একটা দুশ্চিন্তা ছিল। আমার বাংলা সাজেশনের পার্ট 2, সেখান থেকে হাত বাড়াও থেকে একটা দিয়েছিলাম, একটাই পড়েছে। কি বললাম? 50-এর অকালের এক সকাল, সেই সকালের যে দৃশ্য দেখেছিলেন তার বর্ণনা দাও। এই দৃশ্য তার মনে কোন উপলব্ধি জেগেছিল? অর্থাৎ হাত বাড়াও থেকে একটা মাত্র সাজেশন দিয়েছি, এটাই পড়েছে। তাহলে হাত বাড়াও থেকে একটা, আর গাঢ় পাহাড় থেকে 2 থেকে 3টে মনে হয় দিয়েছিলাম, সম্ভবত 2 কি 3টে, এবং 2টোতে স্টার মেরে দিয়েছিলাম। দেখো আর বলে দিয়েছিলাম এই প্রশ্নটা এবারের জন্য 100% প্রশ্নটা পড়বে। বলেছিলাম 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, হাতি বেগার আইন। দেখে নাও প্রথম সাজেশনের যে গাঢ় পাহাড়ের যে প্রথম যে সাজেশন দেওয়া ছিল সেই সাজেশনের প্রথম প্রশ্ন গাঢ় পাহাড় থেকে, অর্থাৎ গাঢ় পাহাড় থেকে 2টো দিয়েছিলাম। প্রথম সাজেশনটা মিলিয়ে দেখে নাও। তাহলে কত নম্বর? প্রথম যে সাজেশন দিয়েছিলাম 1 নম্বর। আমাদের ইউটিউবের যে ভিডিও দেওয়া ছিল সাজেশনে, তোমরা একটু মিলিয়ে দেখে নাও যে এখান থেকে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন দিয়েছিলাম এবং এই প্রশ্নটাতে 25টা মার্ক করেছিলাম, এই প্রশ্নটাই করেছে। আচ্ছা, এবার চলে আসি ভাষাতত্ত্ব, যেটা সবথেকে খুব কঠিন বিষয়। ভাষাতত্ত্ব থেকে মাত্র 4টে প্রশ্ন দিয়েছিলাম, বেশি দেইনি, মাত্র 4টে প্রশ্ন। দেখো 4টের মধ্যে 2টো কমন এসছে, লিখতে হয় একটা। কি বললাম? ভাষাতত্ত্ব থেকে 4টে প্রশ্ন সাজেশন দিয়েছিলাম, 1 2 3 4। দেখো 3 আর 4 নম্বর প্রশ্ন চলে এসছে তোমাদের। বলেছিলাম শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো। তাহলে ভাষাতত্ত্ব থেকে 4টে প্রশ্ন দিয়েছিলাম, 4টের মধ্যে 2টো এসেছে পরীক্ষাতে এবং তোমাদের লিখতে হয় একটা। তাহলে এখান থেকেও চলে এসছে যে শব্দার্থ পরিবর্তন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার ভিডিওতে চলে যাও, যে প্রথম পার্ট 1-এর যে ভিডিওটা আমার ছিল ভাষার তত্ত্ব থেকে, সেখানে গিয়ে একবার দেখে নাও। 4টে প্রশ্ন দিয়েছিলাম, 2টো কমন। আর স্বাধীন রূপমূল আর পরাধীন রূপমূল আলোচনা করো এবং জটিল রূপমূলের একটি উদাহরণ দাও, সেটাও তোমাদেরকে সাজেশনে দিয়েছিলাম। তাহলে রূপমূল আর শব্দার্থ পরিবর্তন দিয়েছিলাম 4টে। একটা দিয়েছিলাম প্রত্যয়, গঠন অনুসারে বাক্য, শব্দার্থ পরিবর্তন আর রূপমূল। 4টে দিয়েছিলাম, 2টো কমন চলে এসছে, লিখতে হবে একটা। তাহলে এখানেও আমি বলতে পারি 200% কমন।
এবার সব থেকে যেটা তোমাদের জটিল বিষয় যে বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাস। তাহলে বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদেরকে বলেছিলাম যে গানের ধারা থেকে এবার প্রশ্ন আসবেই, কারণ এর আগেবার সম্ভবত গানের ধারা থেকে প্রশ্ন আসবে না। গানের ধারা থেকে সম্ভবত 4টে কি 5টে প্রশ্ন ছিল, আমার ঠিক মনে পড়ছে না, সাজেশানে দেখে নিবা। যে আমাদের পার্ট 4 নম্বর যে সাজেশান ছিল যে বাঙালির শিল্প এবং সংস্কৃতি থেকে দিয়েছিলাম, সেখানে প্রশ্নটাকে সেটআপই করেছিলাম এইভাবে। সাজেশানের আমাদের দেখো 2 নম্বর যে প্রশ্ন দেওয়া ছিল, সে 2 নম্বর প্রশ্নটা এই তোমার বাংলা গান থেকে প্রশ্নটাও সিলেক্ট করেছিলাম এইভাবে, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেনের অবদান। এইভাবে আমার সাজেশানে প্রশ্নটা দেওয়া আছে, একটু দেখে নাও তোমরা, জাস্ট একটু দেখে নাও যে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় ও অতুল প্রসাদ সেন, ওইভাবে দিয়েছি। প্রশ্ন পরীক্ষাতে তোমাদের ঠিক সেইভাবে এসছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা, বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা আলোচনা করো। দেখবা সাজেশানে ক্রীড়া সংস্কৃতির 1 নম্বর প্রশ্ন দিয়েছিলাম যে ফুটবলের ইতিহাস। তাইলে বাবা ফুটবলের ইতিহাসটা যদি পড়ে যাও, ওখানে দেখবা যে তোমাদেরকে হয়তো ইউটিউবে আমি নোট দেইনি, আমার কাছে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে তাদেরকে নোটটা আমি এইভাবেই লিখাই, এইভাবেই তৈরি করি, এমনভাবে দিয়ে রাখি যেন প্রশ্নটা ঘুরিয়ে এলে ওই প্রশ্নটা লিখলে অ্যান্সার হয়ে যাবে। ওখানে আমার অ্যান্সারে এই যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ফুটবলের ক্ষেত্রে তাকে বিস্তারিত লেখা আছে। তাহলে এই ক্রীড়া সংস্কৃতি থেকে এই প্রশ্নটা, যেটা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যে বর্ণনাটা সেটাই আছে, সেটাই হচ্ছে ফুটবলে তার ইতিহাস। প্রশ্নটা একটু ঘুরিয়ে এসছে, তাহলে এটাও 100% কমন। আর এখানে যে 2টো প্রশ্ন এসছে দেখবা যে বাংলার এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা একটু ঘুরিয়ে এসছে, আর বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য, এটাও। তাহলে এই দুটোতে আমি যাচ্ছি না, এই প্রশ্নটা আমার সাজেশন থেকে লিখতে পারবা 3 নম্বরের প্রশ্নতে। তাহলে বাঙালির যে শিল্প সংস্কৃতির যে ইতিহাস, যেটা নিয়ে সবার মনের মধ্যে একটা দুশ্চিন্তা থাকে, তাহলে দেখবা সেখানেও 100% তোমরা কমন পাচ্ছ। বেশি প্রশ্ন নয়, মাত্র গুটি কয়েক 4-5টা। আর সব থেকে বড় ব্যাপার, বাংলা গান থেকে প্রশ্নটা যেভাবে সিলেক্ট করেছি পরীক্ষাটা সেইভাবে এসছে, ওখানেও এইভাবে দেওয়া ছিল সাজেশানে চলে যাও 2 নম্বর, একদম মিলিয়ে দেখে নাও বাংলা গানের ধারে দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেন, দুটোর মধ্যে একটা। আমার সাজেশানটা ঠিক তাই দেওয়া আছে, একদম মিলিয়ে দেখে নাও 2 নম্বর। আর এখানে ক্রীড়া সংস্কৃতিতে তো ফুটবলটা পেয়ে গেলে। আচ্ছা, তাহলে এই গেল সাজেশান। তাহলে আমি বলতে পারি, আমি থাম্বনেলে তোমাদেরকে দিয়েছিলাম যে 90% কমন আসবে, তা আমি বলবো না স্যার 90 নয়, 100 কি 200% কমন। তাইলে কথা কম কাজ বেশি। তাহলে তোমাদেরকে একদম হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিলাম, এবং তোমরা দেখে নিলে। যারা সাজেশান না দেখেছিলে, অনেকে হয়তো অবহেলা করেছিলে যে এই সাজেশান দেখে কী হবে, এর থেকে আরও ভালো ভালো সাজেশান হবে, তারা একটু সচেতন থাকো। এবং শুধু তাই নয়, আমার এখানে আরও সাজেশান দেওয়া আছে, দর্শনের সাজেশান দেওয়া আছে, এডুকেশনের সাজেশান দেওয়া আছে, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান দেওয়া আছে। তো আমি এটুকু তোমাদের সামনে আমি জোর গলায় বলতে পারি, সেগুলো থেকেও 100% কমন আসবে। এবং তোমরা যারা না দেখেছো, এখন তোমরা একটু দেখে নিও, তোমাদের পরীক্ষা আছে, একটু চোখ বুলিয়ে নিও। তাহলে বাংলার যে সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশান থেকে 100% কমন এলো তো। তাহলে একটু বিশ্বাস আমাদের উপর রাখো যে তোমাদের অনেক লাভ হবে। যা হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমাদের কালকে আবার পরীক্ষা আছে। ধন্যবাদ সকলে ভালোভাবে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। এখানেই শেষ করছি, বাই।